সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। ২৪-এর গণহত্যার অন্যতম হটস্পট ছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা। ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পরে এ এলাকায় শহীদ হন ১৯.৫ বছরের টকবকে তরুণ মাহমুদুর রহমান সৈকত। ৩ সন্তানের মধ্যে একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মাহবুবুর রহমান আজও পাগল প্রায়। অনুষ্ঠানে তিনি আমাদের আজকের অতিথি। আমরা তার মুখ থেকেই শুনব ছেলে হারানোর নিদারুণ কষ্টের স্মৃতি। মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাহমুদুর রহমান সৈকতের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুরে গ্রামের বাড়ি, কিন্তু ১৯৭৩ সালে লেখাপড়ার জন্য ঢাকায় চলে আসেন মাহবুবুর রহমান। সেই যে গ্রাম ছেড়েছিলেন, তারপর আর সেভাবে গ্রামে ফেরা হয়নি। লেখাপড়া শেষ করে একদিন ঘর বাঁধেন এই শহরে। একে একে জন্ম নেয় দুটি কন্যা সন্তান, কিন্তু একটি পুত্র সন্তানের জন্য মাহবুব দম্পতি তাকিয়েছিলেন সৃষ্টিকর্তার দিকে। অবশেষে পৃথিবীর আলো দেখে মাহমুদুর রহমান সৈকত। সুখ শান্তিতে কানায় কানায় ভরে ওঠে মাহবুব আফরোজা রহমানের গৃহকোণ। সৈকত স্থানীয় মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছিলেন। এর মধ্যেই শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন। একজন শিক্ষার্থী হিসেবে তিনি শুরু থেকেই জড়িয়ে পড়েন সেই আন্দোলনে। প্রতিদিন রাজপথে ছাত্র জনতার সঙ্গে নামতেন প্রতিরোধ সংগ্রামে। সকালে বের হয়ে প্রতিদিনই রাত করে বাসায় ফিরতেন প্রিয় সন্তান। কিন্তু ১৯ জুলাই আর তার বাসায় ফেরা হয়নি। নূরজাহান রোডের মাথায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। এভাবেই তছনছ হয়ে যায় বাবা মাহবুবুর রহমান ও মা আফরোজা রহমানের সাজানো সংসার। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব মাহবুবুর রহমানের সন্তান হারানোর শোকগাথা, ব্যথা, কিভাবে কাটছে তার সময়গুলো। এখানে একটি কথা বলতে চাই প্রিয় দর্শক, ২৪শে জুলাই নিয়ে রাজনৈতিক দলগুলো নানানভাবে নিজেদের স্বার্থ হাসিলে যখন ব্যস্ত, তখন এই সন্তান হারা বাবারা আরও বেশি কষ্টে নিমজ্জিত হয়। মাহবুবুর রহমান, কি হয়েছিল সৈকতের সেদিনের ঘটনা একটু বিস্তারিত জানতে চাই। একজন সন্তান হারা বাবা যেমন থাকে, যত কষ্টে থাকে ততটাই হয়তো কষ্টে আছেন। আসলে ১৯ জুলাই আমি ওই দিন ঢাকাতে ছিলাম না। আমি সপ্তাহখানেক আগে আমি আমার গ্রামের বাড়ি হলো চট্টগ্রামের সন্দ্বীপ থানায়। আর পার্সোনাল কাজে গেছিলাম গ্রামের বাড়িতে। এই আন্দোলনের কারণে আসতে পারতেছি না। তো আমি ঢাকাতে ছোটোখাটো একটা ব্যবসা করি। তো ওইখানে আমার অ্যাবসেন্সে আমার একমাত্র ছেলেই তো সে থাকতো। তো তখন তো লেখাপড়া, ব্যবসা প্রতিষ্ঠানে এটা ছোট একটা নূরজাহান রোডে ছোট একটা দোকান। ছেলে আমাকে হেল্প করতো আমি যখন না থাকতাম। সন্দ্বীপ যাওয়ার পরে ওর কাছে বিভিন্ন সবসময় যোগাযোগ ছিল টেলিফোনে। 18 তারিখে আন্দোলন যখন, ওই দিনে অনেক গঞ্জাম হয়েছে। ওর আম্মা, আমার মেয়েরা ওরে বাসা থেকে বাইরে যেতে দেয় নাই, খুব রাগ। 18 তারিখ দোকান বন্ধ রাখছে। আমি বলছি রাখো বন্ধ। আবার 19 তারিখ শুক্রবার সে আমাকে বলে, আজ তো শুক্রবার আছে, তো কোনো কিছু হবে না, তাহলে দোকানটা খুলে। অ্যাকচুয়ালি দোকানের উচিলেই সে যাবে আর কি, তা বুঝি। দোকান খুলে আমি টেলিফোন করলাম, জুমার নামাজের আগেও করলাম। এরপরে জুমার নামাজ পড়ে আসা তো আমি বললাম, আব্বু শুনতেছি গন্ডগোল চলে, তুমি বাসায় চলে যাও। আব্বু চলে যাইতেছি। এই কথা বললে সে আমার সাথে অ্যাকচুয়ালি মিথ্যাই বলতেছে। দোকানে কিন্তু বন্ধ, সে কিন্তু ঠিকই ওই সময় আন্দোলনে। বাসায় তো ওরা মজা না জানে। ওর মাকে বলে আসেনি? না, বলছে যে দোকানে। যাক, এই দোকানে বলছিল। এরপরে আমি আবার টেলিফোন করলাম, আব্বু কোথায় তুমি? আমার কাছে আমি দেখো, আব্বু আমার এক দোস্ত ইয়ে করছে, ওর গায়ে গুলি লাগছে, আমি ওরে নিয়ে একটু হসপিটাল যাইতেছি। তো যেহেতু আমি তো বাবা, ওর এক বন্ধু আরেকটা ছেলে গুলি খেয়েছে, ওরে হেল্প করার জন্য যাবে, এটা আমি কিভাবে বাধা দিই? তো আমি বললাম, বাবা সাবধানে যাইও। অ্যাকচুয়ালি এটাও কিন্তু সে আমার কাছে মিথ্যা কথা বলছে, যে বাসায় যাইয়া এর ভিতরে বাসায় গেছে। বাসায় যায় কি একটা মাস্ক মনে এই ধরনের কিছু নিয়ে ওরা আমার নামাজ পড়ে।
তো মারা শুধু বললো যে আম্মু আমি একটু যাইতেছি, এই ব্যাপার গেল। এরপরে ওরা আমার নামাজ পড়ে টেলিফোন করে করতেছে, ধরে না। আমার কাছে আবার ওরা মা টেলিফোন করলো যে এই ব্যাপার। তাহলে আমাকে তো বললো যে এই ঘটনা আমারও একটু বলে গেছে, কিন্তু আমি যে নামাজে ছিলাম। ওর মা তো আর বুঝতেই পারে নাই, তারপরে বাইরে গেছে বাসা, এরকম বাসার থেকে বাইরে নুরজান রোডের মাঝামাঝি আসছে, গ্যাস বিভিন্ন গোলাগুলির আওয়াজ, আর সামনে যাইতে পারতেছে না, বিশেষ করে গ্যাসের কারণে। আর একটু গেলে কিন্তু ছেলেরা পাইতো সে। ওই সময় এগুলি ছেলে তো অন দ্য স্পট এইখানেই গুলি লাগছে, তার পিছন দিয়ে বাইরে হয়ে গেল, ওইখানেই পড়ে ওইখানেই মারা গেল। আচ্ছা, এর ভিতরে আমি বারবার টেলিফোন করি, ধরে না। একবার ধরলো কে, আরেকটা ছেলে টেলিফোনটা ধরলো, সরাসরি সে টেলিফোন করে, কারণ ওর মোবাইলের সেটিং ছিল আব্বু সম্ভবত, এই জন্য ওই ছেলেটা বুঝছে যে ও ছেলের আব্বাই করছে। তখন সে টেলিফোন করে আমাকে সরাসরি কোনো না, আঙ্কেল আপনি কোথায়, আপনার ছেলে মারা গেছে। এটা শোনার সাথে সাথে আমি বাসা ঘরের ভিতরে ছিলাম না, গ্রামের বাড়ি তো নেটও ডিস্টার্ব করে, বাইরে পুকুর পাড়ে ঘাটলা, ওইখানে বসে বসে আমি কথা বলতেছি আর কি। আমি সাথে সাথে চান্সলেস হয়ে গেলাম, কেউ নাই আশেপাশে। আর 5 মিনিট 7 মিনিটের মতন এইভাবে কীভাবে ছিল আমি জানি না। এরপরে যখন একটু হুঁশ আসলো, ওই একই কাপড়ে, যে কাপড় পরা ছিল ওই অবস্থায় আমি সন্ধ্যের থেকে ডাকে চলে আসবো আর কি। বাইরে গেলাম, ঘরে আমার বোন ছিল, বোনরে বললাম এই ঘটনা, আমি চলে যাইতেছি। তো সন্দ্বীপ তো একটা আইল্যান্ড জানেন, সন্দ্বীপ থেকে চিটাগাং, ওই সময় ওয়েদার খুবই খারাপ, সিগন্যাল মানে স্টিমার, লঞ্চ বা স্পিড বোট কিছুই ছাড়ে না। তারপরে কিভাবে পাগল মতন বাইরে এসে আমি জানি না। আসতে চিটাগাং কুমিরাঘাট করে আমার এক পরিচিত আত্মীয় আছে, ওর কাছে টেলিফোন করছি। ও বললো যে ওয়েট করেন, আমি দেখতে আসি। জাস্ট আল্লাহ ওর হায়াত দান করুক, ওর অবদানে কিন্তু আমি ওই দিন সন্দ্বীপ থেকে আসতে পারতেছি। নৌকাতে উঠলাম, এরপরে আমার সেন্স নাই, সত্যি কথা। আমি কিভাবে যাইতেছি, কোথায় যাইতেছি, কে আসে বিষয়। যাক, বহু কষ্টে আসলাম চিটাগাং। একা আপনি? হ্যাঁ, একা আপনি আসলাম। একা? হ্যাঁ, তখন যে ঘাটে যে লোক আছে, ও তো আমার এই নৌকার থেকে নামাই আনলো। এরপরে চিটাগাং থেকে আমার ভাগ্নির জামাই, ওরা ট্রাই করছিল আমার জন্য প্লেনের টিকিট কাটার জন্য, কিন্তু ওই সময় তো অনলাইনে কোনো টিকিট হয় না, টিকিট অনলাইন নাই, নেটই নেই। আমার ভাগ্নির জামাই তখন একটা প্রাইভেট কার ঠিক করলো, যাই হোক বহু কষ্টে পাইছি। পরে আমার এই ঘাট থেকে আসে একসাথে আমরা ঢাকা আসলাম আর কি। রাত্রের 2:30 কি 3টায় পৌঁছলাম ঢাকায়। তো ঢাকাতে আসলাম, আসাতে এই যে ডেড বডি এখানে এখন আনা নাই। তো জিজ্ঞেস করলো কি কোথায়, বলে হসপিটাল থেকে বাইর করে এদিকে আনার অবস্থান নাই, কারণ পুলিশ বিভিন্ন ছাত্ররা গ্যাঞ্জাম করবে, এই জন্য রাত্রে আনা নাই। এছাড়া 12টার পর থেকে কারফিউ। ওখানে হসপিটাল থেকে বাইর করে সামনে একটা ইয়ে আছে, গোসল করায়, মানে দাফন টাফন করার জন্য সবকিছু রেডি আছে ওইখানে। কাপড় পরায় একটা ফ্রিজিং গাড়ি ভাড়া করে রাখছে ভাইয়া, ওটাতে ডেড বডি রাখা দিল। সকাল 11টা 12টা পর্যন্ত কারফিউ থাকবে, আবার 2 ঘন্টার জন্য শিথিল। তো ওই 2 ঘন্টার ভিতরে ডেড বডি দাফন করে দেবো আর কি। কারণ ইচ্ছা ছিল আমার গ্রামের বাড়িতে নিয়ে যাবো, ওই সময় সম্ভব না। হসপিটাল থেকে বাইর করে আনতে বহু মানে সমস্যা ফিল করছে আমার ভাগনা, আমার জামাই, আমার ভাই, এরা ছিল। তো যাক, এর পরের দিন 11টায় বাসার সামনে আয়না ডেড বডি সবাই কম দেখে আবার নিয়ে জানাজা পড়াইয়া। আপনি নিজে দেখেছিলেন? হ্যাঁ, আমি তো রাত্রে 2:30টায় এসে পৌঁছে গেছি। আপনি দেখেছিলেন? সবচেয়ে বড় কষ্ট লাগছে দাফনের সময় নিজের কাঁধে ছেলের লাশ নিয়ে যাওয়া। এটা আল্লাহ দুনিয়াতে আমার দুশ্মনকেও না দুক। আমি এটা যে কত কষ্ট, যারা এই ভুক্তভোগী আমার মতন এই ভুক্তভোগী হয়েছে এরাই বুঝে। আমার ছেলে সম্পূর্ণ নিরীহ ছিল, কোনোদিন কারোর সাথে উঁচু আওয়াজে কথা বলে নাই। সে পড়তো মোহাম্মদপুর সরকারি মডেল কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। ওইখান থেকে মরদেহে কি দেখলেন? কতগুলো গুলি লেগেছিল?
গুলি এখানেই লাগছে, পিছন দিয়ে বাইরে মগজ সব যে জায়গায় ওই জায়গায় পড়েছিল। অ্যাকচুয়ালি স্পট ডেট, পরে পোলা পায়নি, তারপর একটা গুলি লেগেছিল, একটা গুলি লাগেছিল। তারপরে দাফন করলেন কোথায়? তারপরে দাফন করলাম আর কি। মানে ওখান থেকে ওই কারফিউ তুলে নিল যখন, 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ তুলে নিয়েছে ওই সময়। 12টায় বের করলেন লাশ। জি, জি। মানে বের করে কত বাসায় নিয়ে যেতে পেরেছেন? 11টায় আনছি বাসায়। বাসায় এনে আইনা সবাই দেখলো, এরপর আবার তারা ওর মাকে তো আপনি বলেননি বা কেউই বলেনি যে সৈকত শহীদ হয়েছে, কিন্তু ওর মা জানলো কখন? আপনার স্ত্রী কখন জানলো? যে ওর ওয়াইফে জানছে, আমার মেয়েও যখন ওই যে সবাই অ্যাকচুয়ালি সবাই এরপরে খবর হয়ে গেছে, কারণ যেহেতু আমার ভাগনা গেছে হসপিটালে, আমার মেয়ে জামাই গেছে, ওরা তো সৈকত বাড়িতে ফিরছে না। যেহেতু আমি খবর দিয়েছি হসপিটালে যাবো, গুলি খেয়েছে, তখন তো ওরা সবাই হসপিটালে গেছে, ওরা মা জানে, ওরা মারা তখনই বলা নাই। পরে ওরা মারে মনে হয় বলছে কিভাবে যেভাবে খবর নিয়ে নিছে আর কি। আপনি দেখেননি, আপনি জানেন না। জানা যায় বাধা দিয়েছিল কি? না, যাওয়া বাধা দেয় নাই কেউ, কারণ ছাত্রর সঙ্গে ছিল অনেক। মোটামুটি তার মসজিদ, যে মসজিদে জানা যায় মসজিদের সামনে মাঠ, মানে খুব অসম্ভব পোলাপান ছিল, এর ভিতরে পুলিশও ছিল। আর বিশেষ করে ওর কলেজের প্রিন্সিপাল ছিল তখন, উনি এখন রিটায়ার্ড হয়ে গেছে, কর্নেল আকবর সাহেব। উনি আমার ছেলেকে ডেড বডি দেখে, যে আর্মি ড্রেসই ছিল না, যে এটা স্যালিউট দিছে, যে এটা শ্রদ্ধা জানাইলো, এটা আমার আজীবন খেয়াল রাখবে। এটা এভাবে হয় না সাধারণত। উনি আর্মির একজন কর্নেল, উনি আমার ছেলেকে ডেড বডি দেখা যে এটা স্যালিউট দিল, এটা আমার আজীবন মনে থাকবে। এই আর কি দুঃখ। আল্লাহ আমার ছেলেকে জান্নাতে নসিব করুক। আমাদের যারা শহীদ হয়েছে ওই ফ্যামিলি বুঝবে দুঃখ কি জিনিস, আর যারা আহত হইয়া এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহ ওনাদেরকে সুস্থ করে দুঃখ, এটাই চাওয়া আর কি। এরপরে আপনার অপর সন্তানেরা কি আন্দোলনে গিয়েছিল, বা আপনি? স্বাভাবিক, আপনি নিজেও স্বাভাবিক, এরপরে রাজপথে নেমেছিলেন? স্বাভাবিক। সন্তানের শোক কাটিয়ে উঠবার আগে আপনিও রাস্তায় নেমে গেলেন? হ্যাঁ, এছাড়া তো কোনো ইয়ে ছিল না। মৃত্যুকে তো এখন আমরা ফ্যামিলি ফিস করে, শহীদ ফ্যামিলি যারা আছে এরা মৃত্যুকে এখন ভয় পায় না, আর আহত যোদ্ধারা তো ভয় পায়ই না, এরা তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। আল্লাহ ওনাদেরকে সুস্থ করে দুঃখ। অনেকে এই যে মাঝে মাঝে যায় হসপিটালে দেখার জন্য, দেখি ওদের এই অবস্থা দেখা সহ্য করতে পারি না। সৈকতের কথা মনে পড়ে তো? অবশ্যই তো মনে পড়বো। তবে আমি তো মনে করি যতগুলো শহীদ হয়েছে সব আমার সন্তানের মতন, আমার সন্তান তুল্য। সব শহীদের বাবা মনে হয় নিজেকে। জি। ওই সময় তো শেখ হাসিনা অনেক শহীদ পরিবারকে ফোন টোন দিয়েছে, ফোন দিয়েছে, আমার বাসায় লোক পাঠাইছে, ফোন দিয়েছে। হ্যাঁ, কি বলেছে পাঠিয়ে? উনি সহানুভূতি জানানোর জন্য, আর্থিক সাহায্যের জন্য। আমি সরাসরি বলছি সরি, আমি যাব না। তখনকার সাংবাদিক ওরা, এরপর একটা পুরানা সাংবাদিক ওই দিনেই ইয়ে ছিল, এরপরে যাইয়া আমারে বলে যে আঙ্কেল আপনি খুব সাহসী, থ্যাংক ইউ আপনাকে। আমি বলছি সরি, আমি যাব না। আমি কার কাছে যাবো, কেন যাবো, আমি যাব না। পিছনের থেকে একজনে বলে না আপনাকে যাইতেই হবে। মানে এক প্রকার ধমক দিল। হ্যাঁ, মানে সহানুভূতি জানাতে এসে দিল ধমক। আমি বললাম না, মৃত্যু মারে ফেলাইবেন না এখনই, ভারত মৃত্যুকে আমি ভয় পাই না, আমার অর্ধেক মৃত্যু হয়ে গেছে। আপনি কথা বলেছিলেন। কিন্তু আমি এই সাহস বা এই শক্তি কোথা থেকে পেয়েছিলেন? ওই যে আমার ছেলে মারা যাওয়ার পর আমার তো দুনিয়াতে এখন আর কি, আমার আমি নিজে বুঝি, মেয়ে বিয়ে দিয়ে দিছি, আরেকটা মেয়ে বিয়ে দিয়ে দিলে আমি আর কি নিজের প্রয়োজনে একটা, মনে করেন আমি এখন অসুস্থ, একটা ট্যাবলেট আনাইতে হবে, আমাকে নিজেই যেতে হবে। খুব সৈকতকে মনে পড়ে? অবশ্যই। একটা সন্তান ঘরে থাকলে যে ইয়া, এটা যাদের নাই এরাই বুঝে, আর যে হারিয়েছে সে বুঝে। সৈকত শহীদ হলো, নিশ্চয়ই শহীদের বাবা হিসেবে তো আপনি সম্মান বোধ করেন, গর্ববোধ করেন। আপনি বলেছিলেন যে ওর কলেজের প্রিন্সিপালের যে স্যালুটটা আপনার সারা জীবন মনে থাকবে। নিশ্চয়ই এই জায়গায় গর্ব হয়। অবশ্যই গর্ব হয়। এরকম সন্তানের বাবা হতে পারা সবার কপালে হয়তো জোটে না, কিন্তু কষ্টও তো হয়। সৈকতের কথা কখন বেশি মনে পড়ে আপনার সাথে? ওর প্রিয় স্মৃতিগুলো তো নিশ্চয়ই আপনাকে কাঁদায়। অবশ্যই আছে, মনে পড়েন না এটা বলেন না। খাইতে গেলে, দোকানে গেলে
যেমন প্রতিদিন আবার আমি যদি ওর কবরে রাত না করি আমার রাতের ঘুম হয় না। প্রতিদিন যান? আমি তো এটা প্রতিদিন, এটা আমার রুটিন ডিউটি, এটা আমার। আমি আপনার কাছে যদি কি মনে হয় আপনি যখন কবরে যান তখন কি মনে হয়? সৈকত দেখছে? হ্যাঁ, তবে তো সেটাই মনে হয়, এটা আমার ডেলি রুটিন। আমি যাবো, যেদিন বাইচান্স না যেতে পারি ওই দিন আমার রাত্রে ঘুমও হয় না, খাওয়াও ঠিক মতো হয় না। আর কি সৈকতকে নিয়ে স্বপ্ন কি ছিল? প্রকৃতি নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। সে ওর আব্বাকে নিয়ে খুব চিন্তা করতো যে আব্বা এখন বয়স হয়ে গেছে, এখনো পরিশ্রম করে। হ্যাঁ, সে মোটামুটি ইঞ্জিনিয়ারিং পড়ার একটা চিন্তা ভাবনা ছিল। বলছে যে যেহেতু ইঞ্জিনিয়ার হয় নাই, হবে বলছে আমি কম্পিউটারের উপরে, কম্পিউটারও খুব ভালো ছিল কম্পিউটারে, বলছে যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি বিদেশ চলে যাব। দেখ, নসিব হলো না। ওর তোর অনেক স্বপ্ন ছিল, আমাদেরও স্বপ্ন ছিল, ছেলেটা একটা মাত্র মানে ছেলে। আপনার গোটা পৃথিবী তো ওকে ঘিরেই। অবশ্যই অবশ্যই। সৈকত তো রাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছে শহীদ হিসেবে, অবশ্যই। এবং সরকার বা রাজনৈতিক দলগুলো আপনাকে কি সামাজিকভাবে একটু সম্মান করে কিনা, বা হ্যাঁ, রাষ্ট্র সম্মান আপনাকে করে। সম্মান দিয়েছে? রাজনৈতিক দলরা হ্যাঁ সম্মান করে, ওনাদের কারো বদনামি করতে পারবো না, সম্মান করতেছে। এখনো মনে করেন বিভিন্ন মিছিলে করে ডাকে। যেমন গত সপ্তাহে তারেক রহমান সাহেব ফার্ম গেটে মিটিং করছিল, শহীদ ফ্যামিলিদেরকে ডাকছিল, আসছি। এরপর আবার জামাতি মাওলানা মোমিনুল হক সাহেব, উনিও ডাকছিল। কিন্তু যখন এই শহীদদেরকে নিয়ে বা জুলাই নিয়ে টানা হেঁচড়া চলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন একটু শুনতে খারাপ লাগে আর কি। আর বিভিন্ন দলে বিভিন্ন সময় যেমন বলে যে জুলাই আমার, জুলাই আমার। আবার কেউ বলে যে জুলাই, কি বলবো, এগুলো রাজনীতি, এগুলো আলাপ করতে চাই না। তো আমি যেটা চাই, যে সরকারি ক্ষমতা আসুক, সজাগতা শহীদদের ফ্যামিলি প্লাস আহত যোদ্ধা এবং আহত যোদ্ধাদের ফ্যামিলির নিরাপত্তাটা, প্লাস বিশেষ করে শহীদ এর দ্বারা তো গেছে, এদেরকে তো আর ফেরত পাবো না, কিন্তু আহত যোদ্ধারা এখনো মৃত্যুর সাথে লড়তেছে, ওদের জন্য ফুল ট্রিটমেন্টটা করা হয় বাংলাদেশে। যেহেতু ট্রিটমেন্ট যদি না হয় বিদেশ হইলেও করানো হোক, পাঠাইয়া করানো হোক, প্লাস ওদের একটা থাকা খাওয়ার ব্যবস্থাটা করা হোক। অনেকজনের চোখ নাই, হাত নাই, ওরা কিভাবে একটা কিছু তো করে খাইতে হবে, ওদের পক্ষে সম্ভব না। অতএব আমি পরবর্তী সরকার যে আসুক, অনুরোধ ওদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করবে। আমাদের শহীদদের আর কি করবে, বাস আমাদের সেফটি লোক, আমাদের ইজ্জতের সহিত রাখুক, এটাই চাই। আর কি চাবো? আমার ছেলে তো আর ফেরত দিতে পারবে না। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? প্রত্যাশা তো আমাদের অনেক কিছু, গত 17 বছর তো দেখলাম অনেক কিছু, এগুলা যেন আর না হয়। আগের এই 17 বছরে যে বিভিন্ন ওই রকমের সময়গুলো অত্যাচার আর ফিরে না আসুক। আর ফিরে না আসুক। কিন্তু এই জুলাই যারা ঘটালো, আপনার একমাত্র সন্তানকে শহীদ করলো, এরকম হাজার হাজার বাবা তাদের সন্তানদেরকে হারিয়েছে, বা অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। এদেরকে ফেরত পাওয়া সম্ভব না, এদের ফেরত এরা কোনোদিন আসবেও না। আসবেও না। কিন্তু যারা এই কাজটি ঘটালো ওদের তাদের হত্যার বিচার, এই এটা বিচার কি আপনার কাছে মনে হয়, আপনি কি আশাবাদী যে এখনো আপনি আশাবাদী। সৈকত হত্যার বিচার আপনি পাবেন? ইনশাল্লাহ বাবা হিসেবে আপনি দেখে যেতে পারবেন? আমি তো ওইটাই আশাবাদী যে শুধু আমার ছেলের হত্যার না, সব শহীদদের হত্যার ইনশাল্লাহ বিচার পরবর্তীতে যে সরকারে আসুক, শহীদ হত্যার বিচার ইনশাল্লাহ ওই সরকার, যে সরকারে আসুক, করবে। এটাই তাদের কাছে আমাদের একমাত্র এবং আবদার। যেই রাজনৈতিক দলটি বা যেই সরকারটি এরকম মানুষের বুকে, শিশুদের বুকে নির্বিচারে গুলি চালালো, তারা কি, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার আছে এই মাটিতে? না, আমার দৃষ্টিতে নাই, আমার দৃষ্টিতে নাই। কারণ একটা পুলিশ তো ওই যে গুলি করিয়া বলছো আরেক পুলিশ কি, একটা গুলি করলে সব ভাগে, হয়তো একটা পরে আর বাকিগুলা ভাগে, এগুলো তো উচিত না। আমার মনে হয় যে বাংলাদেশের 18 কোটি জনগণ যারাই আছে, এদের ম্যাক্সিমামে এটাই চাচ্ছে যে যারা এই অত্যাচার কইরা এইভাবে শহীদ করছে যাদেরকে, ওদের হত্যার বিচার হোক। আপনি কি মামলা করেছিলেন? হ্যাঁ, আমি মামলা করেছি। আপনার মামলার আসামিরা কি গ্রেপ্তার হয়েছে, বা সেই মামলাটি কি বিচারিক প্রক্রিয়াধীন আছে হ্যাঁ, কিনা? বিচারিক প্রক্রিয়াধীন আছে, অ্যারেস্ট আছে, এর ভিতরে 1জন না 2জন, আর বাকি তো সব পলাতক। তার মানে আপনি বিশ্বাস করেন যে আপনার সন্তান হত্যার বিচার আপনি পাবেন? অবশ্যই বিশ্বাস তো এবং অবশ্যই করবেন। যে
যেমন বাংলাদেশ দেখবার জন্য, যেমন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে সৈকতের মতো হাজারো শহীদ হয়েছে, হাজার হাজার আহত হয়েছে, অনেক বাবা বুক চাপড়াচ্ছেন এখনো কষ্টে। হয়তো আমি জানি না, নিশ্চয়ই আপনার রাতগুলো নির্ঘুম কাটে আপনার। যে বাংলাদেশ করার জন্য এত এত হাজার হাজার শহীদ হইল, হাজার হাজার আহত হইল, আন্দোলন যারা যেই কারণে করছে ওই জানে ওগুলো শহীদ মতো বজায় হয়, আগের পুরানা সব বাদ। এবং আরেকটি জিনিস যেটি আপনি বলেছিলেন যে জুলাই সনদ ঘোষণায় আপনার পরিবারকে সম্মানিত করা হয়েছে, সেই ঘটনাটি একটু জানতে চাই। ও জুলাই ফাউন্ডেশনের সাথে জড়িত এবং বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে আবার ইংলিশের ছাত্রী সে, যে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন টেলিভিশনে ওর বিভিন্ন বক্তব্য গেছে, যার কারণে সরকার সিলেক্ট করছে ঠিক আছে জুলাই ফাউন্ডেশনের ওই মেয়েটার দ্বারাই বলাই। এতে সম্মানিত বোধ করেছেন? জি জি। আপনার তো আর কোনো ছেলে সন্তান নেই? না, আছে শুধু 2 মেয়ে। ভবিষ্যতের পরিকল্পনা কি, কিভাবে কাটবে? ভবিষ্যৎ নিয়ে কি শঙ্কিত? শঙ্কিত তো অবশ্যই, এটা নিজেই বুঝেন, আপনার সন্তান আছে, কি করব, আল্লাহ আমার নসিবে রাখছে। এখন তো আমি যে আবার 2 মেয়ে, অলরেডি 1 মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, আরো আগে বিয়ের পরে আমি বলছি আমার এটা ছেলে, আমি আমার জামাইরে কোন জামাই হিসেবে জানি না, আমি আমার ছেলের মতোই জানি, এবং এটাই মনে করব যে পরবর্তীতে আমি যখন আমার মেয়ে বিয়ে দিব ওই জামাইও আমি জামাই বলবো না, আমার ছেলে হিসেবে আমি বুক দাঁড়াইয়া দেব, এবং আমি চাই তখন আমি গর্ব করেই বলতে পারবো হ্যাঁ আমার 2 ছেলে 2 মেয়ে। এটাই প্রত্যাশা। আপনার মেয়ের জামাই হয়ে ফিরবে, আসবে, বা জামাই হিসেবে যাদেরকে পাবেন নিশ্চয়ই তারাও বাবার মতো শ্রদ্ধা। অবশ্যই আমার যেমন বড় মেয়ে, আমার মেয়ের জামাই 1 মেয়েতে বিয়ে দিয়েছি, আমার তো সে বাবা হিসেবে জানে, আমিও কোনোদিন ওরে জামাই হিসেবে না বাবা হিসেবেই ডাকি, এবং আমারে খুব শ্রদ্ধা করে, আমিও খুব আদর করি, ওই আমার ছেলের যেভাবে আদর করতাম, যাকে আল্লাহ হায়াত দান করুক, আমার জামাইটা খুবই ভালো করছে। শেষ বয়সে গিয়ে মানুষ যে একটা অসহায় হয়ে পড়ে যদি ছেলে টেলে না থাকে, ওরকম মানে আশঙ্কা আপনি করেন না, বা ওটা নিয়ে আপনি? না, আমি আশঙ্কা করি না, বললাম না আমার ছেলে তো নিশ্চয়ই তাদেরকে পাশে পাবেন। জি। আপনি সর্বশেষ ছোট করে, আমরা অনুষ্ঠান শেষ করব, ছোট করে কিছু বলতে চান কিনা? শহীদ পরিবার, আহত যোদ্ধা পরিবার, আহত যোদ্ধা, ওদেরকে সিকিউরিটি, যেটা ওই জিনিসটা দরকার আছে, তাদের পুনর্বাসন, আর বিশেষ করে আহত যোদ্ধাদের চিকিৎসাটা বাংলাদেশে না হলে যেন বিদেশ নিয়ে হলে যেন চিকিৎসা। শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি বলেছিলেন যে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বা বিএনপি সবাই, সব দলের পক্ষ থেকে আপনাদেরকে সম্মানিত বা আপনাকে সম্মানিত করা হয়েছে, খোঁজ খবর নিয়েছেন তারা, নিশ্চয়ই শীর্ষ নেতাদের সাথেও কথা হয়েছে। আপনি বলেছিলেন যে ফার্মগেটে তারেক রহমানের প্রোগ্রামে আপনাকে দাওয়াত দিয়েছিলেন, কি কথা হয়েছে, কি বলেছে, আপনি কি খুশি কিনা? হ্যাঁ, যেহেতু ওনারা সম্মান করতেছে বড় বড়। মানে আপনাকে ডেকেছিলেন কে? তারেক রহমান নিজেই ডেকেছিলেন? কথা হয়েছে ওনার সাথে? ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে ভিডিও কলে আমার কথা হয়েছে এর আগে। হ্যাঁ, মানে আপনি কি সন্তুষ্ট ওনাদের আচরণে, রাজনৈতিক দলগুলোর এখন ভিডিও কলে? তবে কি বলেছেন উনি? উনি তো বলছে আমি যা বললে যে হ্যাঁ সবগুলো হবে। সবগুলো রাজনৈতিক দলই শহীদ পরিবারের সাথে এক ধরনের ইতিবাচক মানসিকতা দেখিয়েছে, এতে আপনি খুশি? হ্যাঁ অবশ্যই, এবং এদের উপরে বিশ্বাস রাখি আমরা সবাই যে আগামীতে বাংলাদেশ এদের হাত ধরেই একটা সুন্দর বাংলাদেশ হবে, সবার বাংলাদেশ হবে। ওই তো বললাম যে রাজনৈতিক দল যেই আসুক শুধু সুন্দর বাংলাদেশ এবং পুরনো সংস্কৃতি না ফেলে, বাস এইটাই, কোনো মানুষ যেন মৃত্যুর ভয়ে ঘর থেকে বের হতে ভয় না পায়, এরকম পরিবেশ হোক, এটি তো আমাদের অবশ্যই। ধন্যবাদ মাহবুবুর রহমান আপনাকে। আপনি একজন শহীদ বাবা। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে স্যালুট জানাই। আপনাকে, আপনার পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আপনার পরিবারের পাশে গোটা বাংলাদেশ আজীবন থাকবে। এবং আপনার সন্তানের যে ত্যাগ এবং আপনার পরিবারের যে ত্যাগ, এই ত্যাগকে আমরা নিশ্চয়ই শ্রদ্ধা ভরে আজীবন মনে রাখব এবং সম্মানের জায়গায় অবশ্যই রাখব। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মাহমুদুর রহমান সৈকত উচ্চশিক্ষার জন্য সবেমাত্র ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। চোখে মুখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন,
চাকরিতে কোটা প্রথার সংস্কার হলে সেই স্বপ্ন বাস্তবায়িত হতো সহজেই। এই ভেবে তিনিও নেমেছিলেন রাজপথে, কিন্তু হায়নার বুলেট তার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। সেই সঙ্গে একমাত্র ছেলেকে কেড়ে নিয়ে তার বাবা মাকেও জীবনের তরে করে দেয় নিঃস্ব নির্জীব। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironerstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।